আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা ভালোবাসা গল্পের 15 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সকাল 9টা, সূর্যের সোনালি আলো মুখে পড়তে পিট পিট করে তাকায় আনায়া। আবরার পাশে নেই, ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হতে গিয়ে বিপত্তি বাদে পড়বে কি। আবরার একটা টি শার্ট আর একটা ট্রাউজার নিয়ে হাঁটা দেয়। 15 মিনিট পর ফ্রেশ হয়ে বের হয়। টি শার্ট হাঁটু সমান, ট্রাউজার কোমর, হাতে ধরে রেখেছে। আবরার খাবার নিয়ে রুমে ঢুকতে আনায়ার দিকে দৃষ্টি যেতেই ঠোঁট কামড়ে হাসছে। তোমাকে কাপড় দেয়নি মার্কো? আনায়া দুই পাশে মাথা নাড়ায়, জানায় অর্থ না। কার ফাটা জামা কাপড় রাখা আছে, খাবার খেয়ে তৈরি হয়ে নাও। আনায়া বলে, কোথায় যাবো আমরা? তোমাকে পাচার করতে। আসলেই পাচার করে দিবেন? কথাখানা ভেবে তুরিত গতিতে আবরারে পানে তাকায়। আবরার আনায়ার দিকে থেকে দৃষ্টি ঘুরিয়ে বাহিরে চলে আসে। মুখের অবস্থা গম্ভীর। আনায়া আবরারের হাব ভাব দেখে শুকনো ঢোক গিলে। পাতলা অধর দুইটা শুকিয়ে গিয়েছে, হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আনায়া ধপাস করে খাটের কোণে বসে পড়ে। খানিক সময় বসে ভাবছে, আসলেই কি আবরার পাচার করে দিবে? এই 4 মাস কি বিন্দু পরিমাণ মায়াও জমেনি মনের ভেতর? একটা বিড়াল পুষলেও তো মানুষ তার জন্য মায়া হয়, আর আমি তো রক্ত মাংস করা একজন মানুষ। আসলে রূপ ছাড়া নারী কারো কাছে মূল্য নেই। কথায় আছে না, রূপ ছাড়া নারী আর টাকা ছাড়া পুরুষ, তাদের জন্য দুনিয়া কঠিন। কেউ তাদের মূল্য দেয় না। আচ্ছা, আমি কি এতটাই খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? মা থেকে শুরু করে স্বামী, সবার কাছে অবহেলিত আমি। কিন্তু কাউকে কিছু বলতে পারি না। আমি না কারো প্রতি কোনো জানি কেন অভিযোগ করতে পারি না। আঙ্গুল তুলে বলতে পারি না তোমার এই আচরণ আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটাও বলতে পারি না আমার সাথে অমনভাবে কথা বলো না। যার কারণে অনিচ্ছায় আপনা আপনি চোখের জল চলে আসে। আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের উপর। কেমন যেন কাদামাটির মতো নরম থেকে যায়, অথচ উচিত ছিল শক্ত হওয়ার। জবাব দেওয়া দরকার ছিল কঠোরভাবে, যাতে তারা দ্বিতীয়বার আঘাত করার কথা মাথায় আনতে না কয়েকবার ভেবে নেয়। কিন্তু আফসোস, পারি না। ওই যে কাদামাটি বললাম নিজেকে, যার কারণে বুঝো সোজা হয়ে দাঁড়াতে পারি না। ভেঙে আমাকে পড়তেই হয়। তবে হ্যাঁ, সবচেয়ে চমৎকার যেটা পারি সেটা হলো নীরবে সব সহ্য করে নিজেকে কষ্ট দেওয়া, সাথে চোখের জলের ফোয়ারা। যাদের খুব সাবধানে আপন করার ক্ষমতা বিধাতা আমার নিপুণভাবে দিয়েছেন, যার কারণে সামনে থাকা মানুষটা টের পর্যন্ত পায় না। তার সামান্য একটু শব্দের উচ্চতায় সামনের মানুষটা কেঁদে গেছে কতটা নীরবে। তাই হয়তো মানুষ আমারে বারে বারে ভাঙতে পারে। কটু কথা বলতে দ্বিধায় পড়ে না, অবহেলা করলে খারাপ লাগে না। আবরার বলল, কি হলো, এখনো তৈরি হনি যে? আবরারের কণ্ঠ ধ্যান ভাঙে আনায়ার। ছল ছল চোখে তাকায় আবরারের পানে। আবরারের লিপিবদ্ধ চাহনি। আনায়া দৃঢ় পায়ে আবরারের সামনে দাঁড়ায়, আবরার চোখে চোখে। আবরার আনার চাহনি ইগনোর করে আনার বক্ষে কিছু দৃষ্টি রাখে। আবরারের শার্ট পরায় আর সামনে 2টা বোতাম খোলা রাখা, জায়গাটা উন্মুক্ত হয়ে আছে। আবরার সেই দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আনায়া আবরারের তাকানো বোতাম 2টা লাগিয়ে দেয়। এইবার আবরার আনার চোখে চোখ রেখে ভ্রু নাচায়। আনায়া ফুস করে শ্বাস ফেলে আবরারের দিকে দৃষ্টি রাখে, ভাঙা গলায় মৃদু সুরে বলে, আচ্ছা, আমি কি এতটাই খারাপ? আমাকে একটু ভালোবেসে আগলে রাখা যায় না? আবরার মুখটা গম্ভীর করে ফেলে। আনায়ার কথা তার বুকে বরাবর লেগেছে। মেয়েটা ছলছল চোখে তার দিকে আপন সত্তাকে নাড়িয়ে দেওয়া। মজার ছলে বলা কথাগুলো কি মেয়েটা বেশি ভয় পেয়েছে? আবরার মুখ ফুটে কিছু বলেনি, গম্ভীর মুখে তাকিয়ে আছে, হাত দুটো পকেটে। বাবার আদর পাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিল। কোনোদিন মা আদর করেনি, ডাকেনি, ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দেয়নি। 9 বছরে বিয়ে হয়েছিল, কোনোদিন সেই মানুষটা ভালোবেসে দুটো কথা বলেনি, কোনোদিন যত্ন করেনি। স্পর্শ করেছে বহুবার, সেই স্পর্শে শুধুই ছিল চাহিদা। আমাকে কি একটু মায়া করা যায় না? একটু ভালোবাসা যায় না? আমি তো কিছু চাইনি, শুধু একটু ভালোবাসাই চেয়েছি। খুব বড় কিছু চেয়েছি কি? আনায়ার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা, প্রতিটি শব্দ তার বুকে তীরের মতো বিঁধে যাচ্ছে। চোয়াল শক্ত হয়ে আছে, চোখ 2টা রক্তাক্ত। ভালোবাসা প্রকাশ করায় বরাবরই ব্যর্থ সে। যদি মনের ভিতর করে তোলা ভালোবাসা প্রকাশ করতে পারত, তাহলে আজ এতগুলো কথা শুনতে হতো না। বুকের বা পাশটায় চেপে ধরে আবরার আনার দিকে দৃষ্টি রেখে নরম সুরে বলে, কাপড় চেঞ্জ করে নাও, নয়তো এভাবে নিয়ে চলে যাব। আনায়া বলে, বিক্রি করে দিতে এতই মুড়িয়া হয়ে উঠেছেন? যা ভেবেছিল তাই এই আত্মাগুল মানুষটা বিশ্বাসী করে নিয়েছে। আবরারের বিড়বিড় করে কথাগুলো আনায়ার কান অব্দি পৌঁছায় না। আবরার সোজা আনার হাত ধরে নিচে নামতে নামতে টেক্সট করে 5 জনকে, রাতুল, ইয়ামিন, অমি, সুহান, মার্কো। আগামী 3 ঘন্টা বেডরুম থেকে বের হবি না। আমার কথার অবাধ্য হলে প্রত্যেকটারে ইন্নানিল্লাহ হয়ে যাবে। মার্কো, ডেরায় যত ছেলে আছে সবাইকে বাইরে যেতে বলো। আগামী 2 ঘন্টার জন্য সবাইকে ছুটি দিয়ে তুমিও রুমে চলে এসো। রুম থেকে বের হওয়ার মতো দুঃসাহস দেখিও না। আবরার মেসেজগুলো টাইপ করে এগোই। আবরার থেট শুনে আর বাহিরে বের হওয়ার সাহস করিনি। 5টা লুতুপুতু খেয়ে বসে পড়ে। 3 ঘন্টা সময় কাটাতে হবে তো, নয়তো রাতুল আর আমি দুষ্টু মনটা খালি এদিক ছুটিক ছুটে। আনায়াকে পাচা কুলে তুলে নেয় আবরার। আনায়া হাজার কিল ঘুষি দিলেও মানুষটা থেকে ছাড়া পায়নি। তাই হার মেনে কুলে ঝাপটি মেরে বসে আছে। আবরার বাসা থেকে বেরিয়ে পড়ে। আবরার বাসা থেকে বেরিয়ে পড়ে বড় বড় পা ফেলে বাসার বাগান থেকে কিছুটা দূরে বড় বিদেশি সুপারি গাছের ঝোপ, সেই দিকে এগোয় আবরার। আনায়া ভুকুসকে ফেলে এই জায়গা থেকে ওই দিক সে বের হয়েছে। আবরার আনায়াকে কুল থেকে নামিয়ে হাতে ধরে সুরঙ্গপথের দিকে এগোয়। চারপাশে অন্ধকারা, মানুষের পচা গন্ধে গা গুলিয়ে আসে আনায়ার। বা হাত দিয়ে উড়না চেপে ধরে নাকে আবরার দিয়ে পায়ে এগোয়। তার পিছু পিছু আনায়াও এগোচ্ছে, তার ভয় পাচ্ছে।
বুক ধরপড় করছে, এখানে মেরে রেখে যাবে না তো আবরার? ভয়ে পিছন থেকে আবরারের শার্ট খামচে ধরে আবরার বড় বড় পা ফেলে 3টা রুম বেরিয়ে সামনে এগোয়। পিছনে যতগুলো রুম ফেলে এসেছে সবগুলো রুমের ভিতর মেয়েগুলো বন্দি রয়েছে, প্রতিটা মেয়ে প্রাপ্তবয়স্ক। আনায়া আহত দৃষ্টিতে মেয়েগুলোর দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু মেয়েগুলোর মুখে কোনো ভয়ের কোনো ছাপ নেই, দেখতে মনে হচ্ছে হাসি খুশি। আনায়ার দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকায়। আবরার একটা কক্ষে নিয়ে আসে আনায়াকে, একটা চেয়ার এগিয়ে দেয় আবরার বসার জন্য। আনায়া কাঁপা কাঁপা শরীর নিয়ে বসে পড়ে চেয়ারে, আশপাশ পরিবেশ দেখতে সে। 5 মিনিট পরে এক দুজন পালোয়ান মহিলা একটা মেয়েকে ধরে নিয়ে আসে। আনার পিছন থেকে দৃষ্টি সরিয়ে সামনে মেয়েটার দিকে তাকাতেই চোখ দুটা বড় বড় করে ফেলে। জিয়া! আবরার মহিলা দুটোকে ইশারা করে মুখ খুলতে। আবরারের ইশারা পেয়ে মুখে পানি ঢেলে দেয়, মুহূর্তে ছোট ফুটে উঠে জিয়া। আবরার গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে, জিয়া শোনা, ভালোই ভালোই বলে দাও আমার বউকে কেন কিডন্যাপ করেছ? জিয়া কটমট করে তেজি কণ্ঠে বলে ওঠে, আমার বাবার ব্যবসার 12টা বাজে সকল মেয়েকে তুমি উদ্ধার করে নিয়ে এসেছ, আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছ, এই মেয়েটার জন্য তুমি আমাকে রিজেক্ট করেছ, তাই আমি ভেবেছি এই মেয়েকে পাচার করে দিব। আমার বাবার ব্যবসা 200 কোটি ক্ষতি হয়েছে, সেই ক্ষতি বিক্রি করে পুষিয়ে নিব, কিন্তু তার আগেই তোমার লোক ধরে ফেলেছে, আর আমি চেয়েছি তোমার বউকে তোমাকে ভুল বুঝে চলে যাক। জিয়া একদমই কথাগুলো বলে থামে। আনায় অবাক চোখে তাকিয়ে আছে। আবরারকে সে ভুল বুঝেছে, কত বড় ভুল, সে তো চলে যেতে চেয়েছিল। আবরার জিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে ওঠে, আমি বিবাহিত, তুমি জানতে? তারপরও একটা বিবাহিত ছেলের দিকে ফিলিং যে তোমার দিয়ে আসে সেটা থেতলে দাও সুফিয়া। আর রইল তোর বাপের ব্যবসার কথা, ব্যবসা খেয়েছি, এখন তোর বাপকে কি করি দেখ। আবরার আর দাঁড়ায় না, বড় বড় পা ফেলে চলে আসতে নিলে আনা দাঁড়িয়ে পড়ে। মেয়েগুলোর সাথে একটু কথা বলবে। কেন, ওরা এখানে বন্দি? আবরার বাধা দেয়নি, সে বড় বড় পা ফেলে সামনে এসে দাঁড়ায়। আনা পিছনে দাঁড়িয়ে আছে আর মেয়েগুলোকে প্রশ্ন করছে এখানে বন্দি কেন? কাজের খুঁজে সৌদি আরব গিয়েছিলাম, দালালে বলেছে বাসায় কাজ দেবে, কিন্তু এখানে এনে বন্দি করে রেখেছে। প্রতিদিন 10 থেকে 12 জন লোক রুমে পাঠাতো। সৌদির শেখ হামজা, উনি প্রতিদিন অনেক ছেলে পুরুষ নিয়ে আসতো আর শারীরিক নির্যাতন করত। এক কথায় যেটাকে বলে পতিতালয়ে চাকরি দিয়েছিল আমাদের। আর এই নরক থেকে ভাই আমাদের বাঁচিয়ে এনেছে এখানে রেখেছেন, সামনের সপ্তাহ দেশে পাঠানোর ব্যবস্থা করবে। মেয়েদের মুখে কথা শুনে আনার চোখে পানি চিকমিক করছে। তার ফেরেস্তার মতো স্বামীকে কি ভেবেছে? কিভাবে মাপ চাইবে সে? মাপ চাওয়ার মতো কোনো কি মুখ আছে তার? গত 2 দিন যাবৎ কয়েকবার বৃষ্টি হয়েছে কোরিয়াতে। বিকাল থেকে ঝিরঝির বৃষ্টি পড়ছে, থামার নাম নেই। তার সাথে হালকা বাতাস বইছে। বাতাস আর বৃষ্টি মিলে হিমশীতল হয়ে পড়েছে পুরো শহর। এই আত্মা কাঁপানো আবহাওয়ায় ইয়ামিন আর রাতুলকে আবরার পাঠিয়েছে কাজে নিয়ে যেতে। 2 পাগল এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করছে। যে দেশে অধিকাংশ মানুষ খ্রিস্টান, সেই দেশে একটা কাজই বা 4টে খানের মুখের কথা নয়। রাতুল সামনে যাকে পাচ্ছে তাকে ধরে জিজ্ঞেস করছে, বিয়ে পড়াতে পারবেন? আমার আব্বা বিয়েহীন মরে যাচ্ছে। মানুষ বাংলা শুনে আর কিছু বলতে পারে না, কোরিয়ান ভাষায় কয়েকটা ঝাড়ি মেরে চলে যায়। আশেপাশে মানুষজন ভিন্ন চোখে দেখছেন। 2 বন্ধু দাঁড়িয়ে আছে রাস্তায়। ইয়ামিন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মুখের সাহায্যে হাতে নখ খুঁজছে। রাতুল রাস্তার মাঝখানে বসে পড়ে। চারপাশ দিয়ে সুরসু করে বড় বড় গাড়ি যাচ্ছে আসছে। রাতুল মাথা নিচু করে 2 হাত বেঁধে বসে আছে। আব্বা কইছে তার শাশুড়ির সাথে বিয়ে দিবে, কাজে নিয়ে গেলে, দরকার পড়লে পাকিস্তান যামু। রাতুলের কথা ইয়ামিন কিছু বলতে যাবে, তার আগে ফোনটা বেজে ওঠে। 2400 নাম্বার চোখে পড়তে ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হুশ করে ফোনটা রাতুলের হাতে তুলে দেয়। মাথা নিচু করে বসেছিল রাতুল। ইয়ামিন ফোন সামনে ধরে ভুক কুঁচকে ফেলে। ফোনের স্ক্রিনে চোখ যায়, নাম্বার দেখে চোখ দুটা শুরু করে ফেলে। কয়েকদিন যাবৎ লক্ষ্য করছে রাতুল, মারিয়া কল দিলেই তার হাতে ফোন ধরিয়ে দেয়। আগের মতো আর আড়াল করে না রাতুলের থেকে। শুরু চোখে তাকায় ইয়ামিনের দিকে। রাতুলের তাকানো দেখে ইয়ামিন তার পাশে বসে পড়ে। ডায়রিয়ার সাথে কি হয়েছে, ফোন দিলে আমাকে দিয়ে দিস। ইয়ামিন মুখ কুঁচকে ফেলে চোখ দুটা বাঁকিয়ে তীক্ষ্ণ সরে বলে, যে মেয়ের দ্বারা ভাইয়ের মতো বন্ধু নষ্ট হবে সেই মেয়েকে আমি চাই না। ইয়ামিনের কথায় রাতুল কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে গাড়ি হর্ন ভেসে আসে। সামনের গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসে, মাথা টুপি। ইয়ামিন আর রাতুল দাঁড়িয়ে পড়ে। মাম্মা, কাজী পাইছি, এখন আর বিয়ে আটকাতে কেউ আটকাতে পারবে না। কথাখানা বলেই এস্তোপায় এগিয়ে যায় লোকটার দিকে। কিছু বলতে যাবে, তার আগে লোকটা বলে ওঠে, রাস্তার মাঝখানে বসে আছো কেন? ন্যূনতম কমন সেন্স নেই? কথাগুলো লোকটা ইংরেজিতে বলে। রাতুল লোকটার কথা শুনে ইয়ামিনের দিকে তাকায়। 2 জনের একসাথে বলে ওঠে, ইংলিশ? জীবনেও ইংরেজি পরীক্ষা দেয়নি, তাই ABC কিছুই পারি না। 2 জনের কথায় লোকটা উৎফুল্ল হয়ে ওঠে, এই তোমরা বাঙালি, আমিও বাঙালি। আর কে পায়? 2 জন লোকটাকে তুলে এনেছে। আবরারের সামনে বসে আছে সবাই, রাতুল, ইয়ামিন, অমি, সুহান, আনায়া আর কাজী আনোয়ার। আবরারকে দেখে তার আত্মা উড়ে যাওয়ার পায়তারা করছে। আবরারকে সে চেনে, তার সম্পর্ক সম্পূর্ণ ধারণা আছে তার, তাই ভয়ে একটু পর শুকনো ঢুক গিলে। কাজীর সামনে বসে আছে আবরার, তার পাশে আনায়া। আবরার গম্ভীর চোখে তাকিয়ে আছে কাজীর দিকে। আপনি বিয়ে পড়াতে পারবেন তো? জি, আমি বাংলাদেশে কাজী ছিলাম, ঢাকা জামিয়াতুল মাদ্রাসার শিক্ষক ছিলাম। বিয়ের কাজ শুরু করেন। কাজী একটু স্থির হয়ে মিনমিন গলায় বলল, মেয়ের পক্ষে সাক্ষী লাগবে। কথাখানা শুনে ইয়ামিন লাফিয়ে ওঠে, আমার আম্মার বিয়ের সাক্ষী আমি দিব, আপনি শুরু করেন।
কাজী লেখার কাজ শুরু করে বিপত্তি বাদে কাবিন কত দিবে। আবরারকে প্রশ্ন করতে বুক কাঁপে, কাবিন কত দিবে। আবরার প্রশ্নটা শুনে আনার দিকে তাকায়। আনা সোজা সাপটা উত্তর, কাবিন দেনমোহর হিসেবে সোয়াত আবরার চৌধুরীর নাম লিখেন। আবরার মুস্কি হাসে আনায়ার কথায়, এক হাত দিয়ে আনার চোখ দুইটা বন্দি করে রাখে। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে। ইয়ামিন আর রাতুল সুন্দর করে বাহিরে দিয়ে আসছে। আনায়া গুটি গুটি পায়ে রুমে আসে। রাতুল, ইয়ামিন, মার্কো, সোহান, অমি সবাই মিলে বের হয়। তাদের মূল উদ্দেশ্য আজকে বাসর সাজাবে, সেই জন্য পণ্য সামগ্রী কিনতে গিয়েছে, সাথে মিষ্টি। আবরার গাড়ি নিয়ে সবাই বের হয়ে আসে। জানালার গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আনায়া। পরনে আবরারের দেওয়া লাল কাতাল শাড়ি, হাঁটুর সমান চুলগুলো ছেড়ে রেখেছে। বুকের ভিতরে এক অজানা সুখের আবির্ভাব ঘটে। প্রশান্তি শুয়ে যাচ্ছে হৃদয়। আবরার দিয়ে পায়ে রুমে প্রবেশ করে পিছন থেকে এক হাতে আগলে নেয় আনায়াকে। আবরারে স্পর্শে চোখ দুইটা বন্ধ করে নেয় আনায়া। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আবরার বুঝতে পেরে আনায়াকে সামনে ফিরায়। একটু ঝুঁকে আনায়ার চোখ দুইটা ঠুট ছুঁয়ে দেয়। আনায়া আবেগে চোখ দুইটা বন্ধ করে রাখে। আবরার লোলাটে চুম্বন এঁকে দিয়ে আনায়াকে ধরে। ধুকপুক ধুকপুক করছে বুক। মায়ের মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় আমি জানি না। আমি বরাবরই ভালোবাসা প্রকাশে ব্যর্থ। আমার এই ব্যর্থতা তুমি মেনে নিবে আনায়া? আমার অপ্রকাশিত ভালোবাসা তুমি মেনে নিবে? বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আজ থেকে এই 6-9 আগে থেকেই। যখন তুমি আমাদের বাসায় প্রথম এসেছো তখন থেকেই। বিয়ে আমাকে জোর করে দেওয়া হয়নি, স্বেচ্ছায় বিয়ে করেছি। আনায়া মুখ তুলে তাকায়, চোখ দুইটা শুরু করে। আনায়া বলে, তাহলে এতদিন দূরে ছিলেন কেন? আবরার আনার দুটি গাল হাত রাখে, মুখটা উঁচু করে নরম সুরে বলি ছাড়ে, যখন বিয়ে করেছি তখন আমার বয়স ছিল 19 বছর, তোমার 9। 19 বছরের তাবড়া যুবক ছিলাম আমি। অনুভূতি ছিল তীব্র। সেই ফিলিংস সামলানোর সক্ষমতা তখন আমার ছিল না। সেই ফিলিংস সামলানোর সক্ষমতা তখন তোমার ছিল না। এখনই তো সামলাতে হিমশিম খাও। আনায়া আর কিছু বলে না, চুপচাপ আবরারের বুকে মাথা এলিয়ে দিয়ে দাঁড়িয়ে রয়। আবরার আনার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। দূরে থাকার অপরাধে দিয়ে শাস্তি দাও, মাথা পেতে নিব, ডিভোর্স দিব আপনাকে। আনায়ার কথায় আবরার চোখ তুলে তাকায়। এই শব্দটা আরেকবার উচ্চারণ করলে সাওয়াই ভেঙে দেব। ঝগড়া করে, রাগ করবে, অভিমান করবে, সব আমি ভাঙাবো, কিন্তু ছেড়ে যাওয়ার মতো ভয়ঙ্কর শাস্তি দিও না পাখি, মরে যাব। আনায়া আবরারের ঠোঁট চেপে ধরে। আবরার ঠোঁট চেপে ধরে, এসব কথা বলবেন না। আমি আপনার সাথে বিদ্ধ হতে চাই, অনেকদিন বাঁচতে চাই আপনার সাথে। আবরার আলতোভাবে জড়িয়ে ধরে মাথায় ঠোঁট ছুঁয়ে দেয়। আনায়া পরম আবেশে চোখ দুইটা বন্ধ করে রাখে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর শান্তির জায়গা হলো স্বামীর বুক। আনায়া সেইখানে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। আনায়া বলে, ডিভোর্স দিব আমি আপনাকে। আনায়ার কথায় আবরার চোখ তুলে তাকায়। এই শব্দটা আরেকবার উচ্চারণ করলে একবার মেরে ফেলবো। ঝগড়া করবে, রাগ করবে, অভিমান করবে, সব আমি ভাঙাবো, কিন্তু ছেড়ে যাওয়ার মতো ভয়ঙ্কর শাস্তি দিও না পাখি, মরে যা। আনায়া আবরার ঠোঁট চেপে ধরে। আনায়া বলে, এসব কথা আপনি আর বলবেন না। আমি আপনার সাথে বিদ্ধ হতে চাই, অনেকদিন বাঁচতে চাই আপনার সাথে। আবরার আলতোভাবে জড়িয়ে ধরে মাথায় ঠোঁট ছুঁয়ে দেয়। আনায়া পরম আবেশে চোখ বন্ধ করে রাখে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ শান্তির জায়গা হলো স্বামীর বুক। আনায়া সেইখানে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। কোরিয়ার সময় সন্ধ্যা 7:16। পশ্চিম দিকে সূর্য ডুবে সন্ধ্যা নেমেছে শহর জুড়ে। চারিদিকে লালচে আর ধূসর রঙের কৃত্রিম আলোয় আলোকিত কোরিয়ার ক্যাংজুং শহর। দক্ষিণ কোরিয়ার ক্যাংজুং শহরে আবরারের প্লেসে এসেছে 7 জন। উইকিপিডিয়া শহর থেকে 90 মিনিটের দূরত্ব ক্যাংজুং। সন্ধ্যা নামার সাথে সাথে আবরারের প্লেসে সাজাতে ব্যস্ত 5 বন্ধু। রাতুলের বুদ্ধিতে আবরারের বাসরের ব্যবস্থা বাগানে করছে। বাগানের সব গাছগুলোতে বিভিন্ন রঙের কৃত্রিম লাইট জ্বালিয়ে দিয়েছে। আশেপাশে ভালো করে নানান রকমের ফুল দিয়ে সাজিয়েছে। বলছিলাম কি, এইরকম ফুলের বেড়ার তো আর কোনো সেফটি নেই। অন্য উপায় অবলম্বন করলে ভালো হতো না? আশপাশে উঁচু বিল্ডিং আছে তো। মার্কোর কথায় রাতুল আশপাশ ভালো করে পর্যবেক্ষণ করে উঁচু গলায় চেঁচিয়ে বলে, একদম না, আমি যেভাবে করব সেভাবেই হবে। কোনো রকম কাঠ বা রুম ব্যবহার করা হবে না। এই খোলা আকাশের নিচে আমার আব্বার বাসর হবে। আশেপাশে উঁচু কোনো বিল্ডিং নেই, ভালো করে দেখো। মার্কো আহত দৃষ্টিতে তাকায়। ইয়ামিন মিটমিট করে হাসছে। মার্কোকে এইভাবে ধুয়ে দেওয়াতে মনে খুশি হয়েছে খানিকটা। ওমি নিজের আপন গতিতে কাজ করছে, এসবে তার কোনো ধ্যান নেই। রাতুল হাতের ফুল ছিঁড়ে মুখে পড়তে পড়তে বলি ছাড়ে, এই যে অমাবস্যার রাত, রসকসীন বেটা, তুই কি বোবা, কথা বলতে পারিস না? আসার পর থেকে একটা শব্দ উচ্চারণ করলো না। রাতুলের সাথে ইয়ামিন সুর তুলে, জানিস রাতুল, আমার না অমির ভবিষ্যতের বইয়ের জন্য বেশি মায়া লাগে। বেচারে মেশিন ছাড়া একটা বলদ পাবে। ইয়ামিন আর রাতুলের কথায় মার্কো সুহান হু হু করে হেসে ওঠে। অমি তাদের দুজনের দিকে তাকিয়ে মুখ বাঁকায়। কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে আবরার শক্ত কণ্ঠ ভেসে আসে, পাদরামি বন্ধ করে কাজ কর, নয়তো তোদের আম্মাকে নিয়ে রুমে যাচ্ছি। আরে আব্বা, হয়ে গেছে, জাস্ট 5 মিনিট। রাতুলের কথায় আবরার আঙুল উঁচিয়ে কাজ করতে বলে বাহিরের দিকে এগিয়ে যায়। রাতুল আবরারের যাওয়ার পানে তাকিয়ে বলে ওঠে, আমার আব্বার কি এটিটিউড মাইরি, যেমন এটিটিউড তেমনই রোমান্টিক। বাগানের খোলা আকাশের নিচে চাঁদ দেখতে দেখতে রোমান্স করবে। ভাবা যায় কতটুকু রোমান্টিক হলে মানুষ বাগানে বাসর করে। ভাই, জীবনে কি করলাম, আব্বা আম্মা রোমান্স দেখতে দেখতে এই জীবন শেষ হয়ে যাবে। রাতুলের কথা ইয়ামিন আর সোহান সায় দিচ্ছে 3 জন মিলে।
কথার আসর বসিয়ে দিয়েছে। মার্কো তাদের তিনজনকে দেখছে আর মুচকি হাসছে। কাজের সূত্রে আবরারের সাথে তার পরিচয়। আবরারের সাথে দীর্ঘ 6 বছর ধরে কাজ করছে মার্কো। এই 6 বছর ধরে তাদের বন্ধুত্ব এমন দেখছে সে। কখনো বিরক্ত লাগে না, ঝগড়া ঝামেলা করেনি, সব সময় একসাথে রয়েছে। একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়েছে। সিরিয়াস বিষয়ে কথা বললেন যখন রাতুল ফান করে দাঁত কেলিয়ে থাকে। বোকামির জন্য বিপদে পড়তে হয় তখন আবরার কিছু বলে না, বিরক্ত হয় না। কেউ কিছু বলতে পারলে সরাসরি আবরারের হুমকি, বিপদ হয়েছে আমি সামলাবো, কেউ রাতুলের সামনে শ্বাস ফেলবে না। তাদের এই বন্ধুত্বতা মার্কোর খুবই পছন্দ। এই যে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্যবসা করে আজকে আবরার, তাও ভাগ নিতে বা জায়গা নিতে আসে না কেউ। এই সব কিছু মার্কো খুবই পছন্দ। তাদের বন্ধুত্ব, খুনসুটি সবকিছুই তার অনেক। রাত গড়িয়ে পড়েছে অনেকটা, 10টা ছুঁই ছুঁই। 5 জন মিলে কাঁচা ফুল দিয়ে বাগানটা সুন্দর করে সাজিয়ে তুলেছে। সাজানোর কাজ শেষ। আবরারে খুঁজে বেরিয়েছে সোহান, অমি, মার্কো, রাতুল আর ইয়ামিন। আনায়ের রুমে এগিয়ে গিয়ে আনায়ের লাল গায়েরি রঙের ভারী লেহেঙ্গা পরেছে। লম্বা চুলগুলো বিনি করে সাদা রঙের ফুলের মালা সারা বিনিতে পেঁচিয়ে দিয়েছে। রাতুল ধপ করে আনায়ের সামনে বসে পড়ে। হঠাৎ এরকম হয় আনায়ের চমকে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, থু থু থু। 3বার বুকে থুতু দেয়। রাতুল সেদিকে তাকিয়ে দাঁত কিলিয়ে বলে, আল্লাহ, আমার আম্মা না আসমানি পুরি, কি সুন্দর লাগছে তোমায়। আমার আব্বা তো আজকে পাগল হয়ে যাবো গো আম্মা, কালকে নি পাবনায় পাঠাতে হয়। রাতুলের কথা শুনে আনায়া মুচকি হাসে। রাতুল আনার একটু কাছে এগিয়ে আসে। শোনো আম্মা, একটা বুদ্ধি দেই, কাউকে বলবা না বুঝলে। আনায়া চোখ দুটো ছোটো করে তাকায়। রাতুল তাকানো দেখে দাঁত কেলাই। আব্বা যখন একটা চুমু খেতে আসবে তখন একটা ডিল করবে যে একটা চুমু 10,000 টাকা, কম হয়ে গেছে, আচ্ছা একটা চুমু 10 লাখ টাকা। এই রাতুল্লাহ আব্বা আসছে, উল্টাপাল্টা কথা রেখে বের হ। সোহানের কথা শুনে রাতুল ইয়ামিন বের হয়ে আসে। ইয়ামিন কিছু বলতে না পারা মুখটা চুপসে হয়েছে। তাদের যাওয়ার পরে তাকে মুচকি হাসে। শুভ্র রঙের শেরওয়ানি পরেছে আবরার, চুলগুলো জেল দিয়ে এক সাইড পিছনে রাখা, হাতে কালো রঙের ওয়াচ আর 1 তোলা সাদা গোলাপ। 4 বন্ধু মিলে তৈরি করে দিয়েছে। আবরারের ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে রেখেছে। বাগানের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। ইয়ামিন আর রাতুল দুজন মিলে আনার রুম থেকে আনতে বের হয়। খয়েরি রঙের ভারী লেহেঙ্গাটা দুইজন দুই দিকে ধরে রেখেছে। মুখ সম্পূর্ণটা সোনালি নেটের উপর দিয়ে ঢাকা। ইয়ামিন আর রাতুল দুইজন দুই দিকে ধরে রেখেছে। গুটি গুটি পায়ে এগিয়ে আসে বাগানের দিকে। আবরার বুকটা টান টান করে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। রাতুল আনায়াকে পিছনে দাঁড়িয়ে রেখে এগিয়ে আসে। সাথে ইয়ামিন আর সুহান, অমি, মার্কো আবরার পাশেই দাঁড়িয়ে রয়েছে। রাতুল ইয়ামিনের আশা দেখে তাদের সাথেও এক হয়। আমার মুখ দেখলে টাকা লাগবে। রাতুলের কথায় আবরার লম্বা শ্বাস ফেলে ফুকিন নিয়ে বাকি কথা মাঝে ইয়ামিনার সোহান থামিয়ে বলে ওঠে, ভাই দেখ, আজকের এই দিকে অন্য কথা বলবি না, আমাদের চাহিদা পূরণ করে চলে যা। পিছন ফিরে দাঁড়াতো। রাতুল চোখ দুইটা ছোট ছোট করে তাকায়। কেন? টাকা তোদের পিছন দিয়ে ভরে দিই। আবরারের কথায় রাতুল হন হন করে এগিয়ে যায় আনায়ার দিকে। রাতুল জোরে চিৎকার করে বলে ওঠে, চলে না আম্মা, চলে যাই আমরা। এই অভদ্র আব্বার দরকার নাই আমার। আয়, তোদের টাকা লাগবে দেই, কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত? আয় আমার সাথে বলছি। আনায়াকে ফুলে সাজানো কাঠে বসিয়ে রেখে এগিয়ে যায় 5 জন। আবরার ইয়ামিনের কাঁধে হাত রেখে বাসার ভেতরে এগিয়ে যায়। কিচেন রুমের পাশে রুমের সবাইকে নিয়ে এগিয়ে যায়। তোরা এখানে বস, আমি রুম থেকে টাকা নিয়ে আসছি। অসম্ভব, আমরাও যাব। রাতুলের কথায় হতাশ হয়ে আবরার সবগুলোকে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। লম্বা শ্বাস ফেলে বলে, কত? মার্কো বলে, দিয়ে দাও কয়েক কোটি। আমরা ফকিন্নি না, আমাদের 50,000 দিলেই হবে। রাতুলের কথায় ভেবাচাকা খেয়ে যায় মার্কো। 1000 বেশি না কোটি, সেটা বুঝতে পারছে না সে এখন। আবরার পকেট থেকে 1 লাখ টাকা একটা বান্ডেল বার করে দিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে আসে। ইয়ামিন এগিয়ে আসতে আসতে নিলেই বাহির থেকে দরজা লক করে দেয়। রাতুল বলে, দরজা খুল বলছি, নয়তো তোর ন্যাংটা বাচ্চা হবে। দরজাটা এখনই খুলে দে আব্বা, তাহলে অভিশাপ তুলে নেব, জামা কাপড় পরে জন্ম নিবে, নয়তো ল্যাংটা হবে। আবরার বলে, ইম্পসিবল, কাল সকাল পর্যন্ত এখানে থাকবি তোরা। আবরার বড় বড় পা ফেলে বাগানের দিকে এগিয়ে আসে। চারিদিকে কৃত্রিম আলোয় ভরপুর, কাঁচা ফুলের গন্ধ চারপাশে মৌমো করছে। আবরার ছোট ছোট পায়ে সামনে বসে থাকা রমণীর দিকে এগিয়ে যায়। লম্বা চুলগুলোতে ফুলের মালা পেঁচানো। আবরার সেই চুলে হালকা টান দেয়। সামনে থাকা আনায়া মুচকে হেসে সামনে ফিরে তাকায়। আবরার থুতনিতে হাত রেখে উঁচু করে ধরে কাজল কালো ডাগর ডাগর চোখ দুটো রাখে। মায়া মেশানো কণ্ঠ বলি ছাড়ে, আমার চাঁদ। আনায়া মুচকে হেসে লজ্জায় মাথা নিচু করে ফেলে। আবার পিছন থেকে একটা গিফটের বক্স বের করে। 2টা স্বর্ণের চুড়ি, ডায়মন্ডের নাকফুল আর 1 জোড়া রূপার নুপুর বের করে প্রথমে চুড়িটা পরিয়ে দেয়, নাকফুলটা পরিয়ে দেয়। পায়ের কাছে বসে আনায়ার পাটা নিচের হাঁটুতে রাখে। নুপুর 2টা পরিয়ে দিয়ে চুমু এঁকে দেয় পায়ের পাতায়। আনায়া আবেশের বসে চোখ 2টা বন্ধ করে। আবরার মাথা তুলে নাকফুলের পরপর কয়েকটা চুমু দিয়ে নেশালো কণ্ঠে বলে, এই অলংকারগুলো যেন কখনো খুলতে না দেখি। এগুলো অলংকার নয়, এগুলো তোমার স্বামীর ভালোবাসা। আনায়া মুচকি হাসে। আবরার আনায়ার 2 গালে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে। আবরারের মুখের গরম শ্বাস আনায়ার মুখে আছড়ে পড়ছে। আনার চোখ 2টা আবরারের রক্তিম চোখে সীমাবদ্ধ। আবরার সেই দিকে তাকিয়ে নিম্ন স্বরে বলল, আমরা একসাথে বিদ্ধ হব, চামড়া খসে যাবে, চুল পাক ধরবে, রূপ যৌবন সব ফুরিয়ে যাবে, কিন্তু আমাদের ভালোবাসা বন্ধন কখনো শেষ হবে না। আমার হয়ে থাকবে তো পাখি, আমার বাচ্চার মা। আনায়ার চোখ লজ্জায় মাথা নিচু করে ফেলে। আবরারের কথাগুলো লজ্জা আষ্টে পিষ্টে ধরে তাকে।
দুই হাতে আবরারকে ঝাপটে ধরে মুখ গুজে দেয় বুকে। আবরার নিজের উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরে মাথা চুমু খায়। অনেক অন্যায় করেছি তোমার সাথে, অনেক কষ্ট দিয়েছি পাখি। ট্রাস্ট মি, আর কখনো কোনো আসতে দিব না তোমার গায়ে। আমার অপ্রকাশিত ভালোবাসাটা একটু কষ্ট করে বুঝে নিবে। আমি যে ভালোবাসতে জানি কিন্তু প্রকাশ করতে ব্যর্থ। আবরারের বুক থেকে আনায়া মুখ তুলে তাকায় আবরারের চোখের দিকে। কিছু বলতে যাবে তার আগে আবরার ওধর দুটো আঁকড়ে ধরে। হঠাৎ এরকম আক্রমণ হয়, আনায়া ভেপাচাকা খেয়ে যায়। কয়েক মিনিট ঠুটে রাজত্ব করে কুলে তুলে দিয়ে আবরার বলে, আর কোনো কথা নাই, এখন শুধু রোমাঞ্চ। আকাশের চাঁদ দেখতে দেখতে রোমাঞ্চ করব। আনায়া আর কিছু বলে না, আবরারের সাথে সাড়া দেয়। প্রিয়জনে উন্মাদ ভালোবাসা নিজের সম্পূর্ণরূপে সাপে দেয়। ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়ে দুজনের মধুর একটা রাত কাটায়। আবরার উম্মাদের মতো প্রেয়সী সারা অঙ্গে ভালোবাসা চিহ্ন অঙ্কন করে দেয়। নিজের ভালোবাসা সম্পূর্ণ মরে দেয়। তাদের এই রাতে সাক্ষী হয়ে রয়ে আকাশের চাঁদ, বাগানের ফুল আর কিছু গাছগুলো।